কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই বিশেষ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি না, তোমরা জানার পর অনেক উপকৃত হবে। তোমরা প্রত্যেকেই আগ্রহী কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে যে 461টি কলেজ রয়েছে এবং সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এখনও পর্যন্ত কিন্তু আবেদন শুরু হয়নি। তবে যে সমস্ত অটোনোমাস কলেজ রয়েছে অর্থাৎ স্বশাসিত কলেজ রয়েছে বা যে সমস্ত প্রাইভেট কলেজ রয়েছে তাদের মধ্যে কিছু কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বর্তমানে ছাত্রছাত্রীরা চিন্তিত, সে যেই কলেজে পড়ুক না কেন বা ভর্তি হতে চাক না কেন, সেখানে কিভাবে ভর্তির প্রক্রিয়া চলবে। প্রতিটা কলেজের সিট সংখ্যা জানা যাবে, কোন কলেজে কোন বিষয়ে কত সিট সংখ্যা রয়েছে, সে অনার্স করুক বা পাশে পড়ুক। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা চিন্তিত তার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী সে কলেজে চান্স পাবে কিনা। সো এই বিষয়টা ক্লিয়ার করে দেব। তোমাদের যা নাম্বার পার্সেন্টেজ পেয়ে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো না কেন, তুমি কলেজে ভর্তি হতে পারবে কিনা, তোমার পছন্দের কলেজে তুমি ভর্তি হতে পারবে কিনা, সেটা এই ভিডিওতে জানতে পারবে। কেননা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রভিশনাল অ্যাডমিশন মেরিট লিস্ট এবং ফাইনাল অ্যাডমিশন মেরিট লিস্ট বিষয়ে। দুটি মেরিট লিস্টের তফাৎটা কোথায়, এই তফাৎটা বুঝতে পারলে তোমরা এটা বুঝতে পারবে যে কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া চলে কলেজগুলিতে। প্রথমেই বলে দিই, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে যে 461টি কলেজ রয়েছে অথবা যে কোনো স্বশাসিত কলেজ অর্থাৎ অটোনোমাস কলেজ, প্রতিটা কলেজের সিট সংখ্যা তোমরা জানতে পারবে, কোন বিষয়ে কত সিট সংখ্যা রয়েছে। অর্থাৎ তুমি ধরো ইতিহাসে অনার্স নিতে চাইছো বা যে কোনো বিষয়ে তুমি অনার্স পড়তে চাইছো, সেক্ষেত্রে সেই সাবজেক্টের কত সিট সংখ্যা রয়েছে, কত সিট ক্যাপাসিটি রয়েছে কলেজে, তুমি সেটা জানতে পারছো। এক্সাম্পল স্বরূপ আমি বলে দিচ্ছি, এবিসি ধরো একটা কলেজ যেখানে ইতিহাস বিষয়ে 100টি সিট রয়েছে, সিট ক্যাপাসিটি 100টি, ঠিক আছে। সেক্ষেত্রে কলেজ 100টি স্টুডেন্টের বেশি কিন্তু স্টুডেন্ট নিতে পারবে না কোনো মতেই। এবার ওই 100টি সিটের জন্য আবেদন সংখ্যা থাকবে প্রায় 2000। সেম কলেজে সেম কোর্সের জন্য সেম সাবজেক্টের ক্ষেত্রে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এরকমই হতে পারে, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ হিস্ট্রিটা বলছি। তো ওই 100টি সিটের জন্য যেহেতু 2000 স্টুডেন্ট আবেদন করবে, অ্যাপ্লাই করবে, এরপর প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। অর্থাৎ যতজন স্টুডেন্ট ওই কোর্সের জন্য বা ওই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিকে পাওয়ার নাম্বার অনুযায়ী যে স্টুডেন্টের নাম্বার ওই 2000 স্টুডেন্টের মধ্যে বেশি, তার নাম একে থাকবে, একটা মেরিট লিস্ট তৈরি হবে। তারপর নাম্বার অনুযায়ী যে থাকবে তার নাম থাকবে, স্কোর অনুযায়ী তার নাম 2-এ থাকবে, তারপর নাম্বার অনুযায়ী যে থাকবে তার নাম 3-এ থাকবে। এইভাবে 2000 জন যেহেতু স্টুডেন্ট আবেদন করেছে, 2000 জনের নাম থাকবে। মেরিট লিস্ট অনুযায়ী শুধুমাত্র সাজিয়ে দেওয়া হবে কার নাম্বার বেশি রয়েছে, কে আগে রয়েছে, স্কোর অনুযায়ী সাজানো হবে। সেক্ষেত্রে তুমি আবেদন করার পর তুমি জেনে নিতে পারবে প্রভিশনাল অ্যাডমিশন মেরিট লিস্ট থেকে যে তোমার র্যাঙ্ক কত হয়েছে। এবার তুমি জানতে পারলে যে তোমার র্যাঙ্ক ধরো হয়েছে 120, ঠিক আছে, কিন্তু কলেজের সিট রয়েছে মাত্র 100টি, তাহলে তুমি কি ওই কলেজটিতে চান্স পাবে না? হ্যাঁ, অবশ্যই পাবে। কিভাবে সেটা বলছি। এবার ওই 2000 জনের প্রভিশনাল মেরিট লিস্ট থেকে যেহেতু কলেজের সিট সংখ্যা রয়েছে 100টি, সো প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে। অর্থাৎ সেখানে কিন্তু 100 জনের নাম থাকবে। সেই ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্টে টোটাল 100টি সিট, তাই 100 জনের নাম থাকবে পরপর, প্রথম থেকে 100 জন অবধি। তোমার নামটা এলো না, কেননা তোমার র্যাঙ্ক হয়েছে 120, 100 জনের নাম এসেছে। এবার কলেজ নির্দিষ্ট একটা সময় দেবে, 2 থেকে 3 দিন বা 4 দিন। তার মধ্যে যে স্টুডেন্টগুলো চান্স পেয়েছে ওই কলেজে ভর্তির জন্য, অর্থাৎ প্রথম 100 জন, তাদের ভর্তি হওয়ার জন্য। এবার অনেকে তো অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য আগ্রহী থাকবে, সেক্ষেত্রে সে ওই কলেজটিতে ভর্তি হবে না। এবার সেই সিটটা ফাঁকা পড়ে যাবে। 100 জনের মধ্যে হয়তো 60 জন স্টুডেন্ট ভর্তি হলো ওই কলেজটিতে, বাকি রয়ে গেল 40টা সিট। যে সিটগুলিতে ফাঁকা পড়ে গেল, স্টুডেন্ট ভর্তি হলো না, সেই সিটগুলি নিয়ে, অর্থাৎ সেই সিট সংখ্যা নিয়ে পরবর্তী মেরিট লিস্ট পাবলিশ হবে, সেকেন্ড মেরিট লিস্ট, যেখানে 100 পর্যন্ত আগেই মেরিট লিস্টে পাবলিশ করা হয়েছে নাম, বাকি রয়েছে 40টা সিট। 40টা সিটের জন্য 101 থেকে 140 পর্যন্ত ওই 40 জনের নাম সেকেন্ড মেরিট লিস্টে তোলা হবে। তার মধ্যে তুমি অবশ্যই চান্স পেয়ে যাচ্ছ, যেহেতু তোমার নাম হয়তো 120তে ছিল র্যাঙ্কে। আবারও 40 জনের মধ্যে হয়তো 10 জন বা 20 জন ভর্তি হলো না, সেক্ষেত্রে আবারও সেই 20টা সিটের জন্য কলেজে থার্ড মেরিট লিস্ট পাবলিশ করবে, যেখানে 140 থেকে 160 পর্যন্ত যাদের র্যাঙ্ক তাদের নাম তুলে দেওয়া হবে। এইভাবে যতক্ষণ না কলেজের সিট সংখ্যা সম্পূর্ণরূপে পূরণ হচ্ছে, কলেজ কিন্তু ভর্তির প্রক্রিয়া চালাবে। সো আশা করছি ক্লিয়ার। তুমি যাই নাম্বার পার্সেন্টেজ পেয়ে থাকো না কেন,
তুমি কলেজে ভর্তি হতে পারবে কি না, তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে কি না, সেটা সম্পূর্ণরূপে কেউ বলতে পারবে না আগে থেকে। কেননা সেই কলেজে কত স্টুডেন্ট ওই সাবজেক্টে বা পার্টিকুলার ওই বিষয়ের ওপর আবেদন করতে চলেছে, তাদের নাম্বার পার্সেন্টেজ কত রয়েছে সেটা আগে থেকে কেউ বলতে পারবে না। তাই তুমি অবশ্যই চয়েস ফিলিংয়ের সময় একটু বেশি সংখ্যায় কলেজ সিলেক্ট করবে, পছন্দের কলেজ। সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে একটু নিয়মটা আলাদা রয়েছে, কেননা প্রত্যেককে অ্যাডমিশন নিতে হয়। যারা যারা কলেজ সিলেক্ট করে, যেই কলেজে পাক না কেন, সেটা যদি তার ফার্স্ট চয়েস না হয়ে থাকে, সে কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে অ্যাডমিশন নেওয়ার পর। সো অটো আপগ্রেডেশন করলে সে যখন অন্য কলেজে চান্স পেয়ে যাবে, সেক্ষেত্রে সেই কলেজের সিট সংখ্যা কিন্তু ফাঁকা হয়ে যাবে। ঠিক যেমনটা আগেই বলেছি যে ভর্তি হবে না সেই জায়গায় পড়ে যাচ্ছে, অর্থাৎ সে তো অটো আপগ্রেডেশন করে সেই যে কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজটা ছেড়ে অন্য কলেজে চান্স পেয়ে যাচ্ছে এবং সেই কলেজের সিট ফাঁকা পড়ে যাচ্ছে। একটু নিয়মটা চেঞ্জ হয়েছে, বাট বাকি সমস্ত কিছুই কিন্তু একই। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। গুছিয়ে বলতে পারলাম কিনা সেটা জানি না, তবে চেষ্টা করলাম। পরবর্তী সময়ে কলেজ ভর্তিতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কয়েকটি ভিডিওতে। কাজেই যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।